উইন্টার ট্রান্সফারে যখন আসলে ফুটবলারদের দলবদল নিয়ে কথাবার্তা হওয়ার কথা বা সবসময় সেটাই হয়ে থাকে, এইবার যেন সেটার উল্টোটা হতে যাচ্ছে। ফুটবলারদের থেকে কোচ পরিবর্তনের হিড়িক পড়ে গেছে ওয়ার্ল্ড ফুটবলে। ব্যাক টু ব্যাক 2 দিনে বড় 2টা ঘটনা। চেলসি কোচ স্যাক, ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যাক। এবং বছরের 5 দিনের ভেতরে আমরা দুজন কোচকে দেখলাম তাদের পদ থেকে সরে যেতে বা সরিয়ে দিতে। এই দুজনই আবার এই রিসেন্ট মান্থসে প্রিমিয়ার লিগের ম্যানেজার অফ দ্য মান্থ হয়েছিলেন। এই দুজনের সরে যাওয়াটা আচমকাই আপনি একরকম বলতে পারেন। এনজো মারেস্কাকে তবুও কিছুটা সময় দেওয়া হয়েছিল তার ওই উক্তির পরে, কিন্তু এই একই রকম কাছাকাছি মানের উক্তি করে রুবেন আমোরিম একেবারে 24 ঘন্টার ভেতরে তার সিট থেকে তাকে সরে যেতে হয়েছে। দুটোই প্রায় একই কায়দায়, রুবেন আমোরিম আর এনজো মারেস্কা। কিন্তু প্রসঙ্গ হচ্ছে রুবেন আমোরিম যে চলে গেলেন, ম্যানচেস্টার ইউনাইটেড তাকে যে বরখাস্ত করলো, এরপরে ম্যানচেস্টার ইউনাইটেড যাবে কোন পথে? আপনি দাবি করতে পারেন যে রুবেন আমোরিমের আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেড যা যা করেছে তারপরে তার আসলে আর কোনো রকম কোনো যৌক্তিক কারণ থাকার কথা নয় ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে। কিন্তু আবার তার এই সিজনের প্রিমিয়ার লিগের অবস্থা দেখলে আপনি বলতে পারেন এক অর্থে যে না, কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু সমস্যার গোড়া আসলে অন্য জায়গায়। আপনি যখন একরকম বিদ্রোহ ঘোষণা করেন এবং আপনি যখন আপনার বসদেরকে মনে করিয়ে দেন যে আপনাকে আপনার চরকায় তেল দিতে হবে, আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন, তখন হিতে যে বিপরীত হতে পারে সেটা বোধহয় জানা ছিল না রুবেন আমোরিমের। দেখেন, এর আগে আমরা কন্তেকে দেখেছিলাম এরকম ঝাঁঝালো প্রেস কনফারেন্সের পরে তাকে বরখাস্ত হতে। আমরা হোসে মরিনিওকে দেখেছি এইরকম প্রেস কনফারেন্সে বিস্ফোরক মন্তব্যের পর বরখাস্ত হয়ে যেতে। আমোরিমের ক্ষেত্রে 24 ঘন্টার মাঝেই কিন্তু তাদের বোর্ড এই সিদ্ধান্ত নিয়ে নিল এবং ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যে বিবৃতিটা দেয়া হয়েছে সেখানে তারা আমোরিমকে শুভকামনা জানিয়েছেন, কিন্তু তারা বলেছেন যে এটা ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে এখন 6ষ্ঠ স্থানে আছে। এই অবস্থায় অনিচ্ছা সত্ত্বেও ক্লাবের পরিচালনা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে পরিবর্তন আনার এটাই সঠিক সময়। এতে সম্ভাব্য সেরা অবস্থায় থেকে প্রিমিয়ার লিগ শেষ করার সেরা সুযোগ পাবে দল। আচ্ছা, মানে ম্যানচেস্টার ইউনাইটেড 6ষ্ঠ স্থানে আছে এখন, এটা কি আসলে খুব খারাপ? পারফরমেন্সের বিচারে বা প্রিমিয়ার লিগ যতটা ক্লোজ হচ্ছে এবার, সেই হিসেবে আমি বলবো এটাকে খারাপ না। না, এটাকে আপনি একটা উন্নতি বলতে পারেন। মানে গতবার আপনি যখন প্রিমিয়ার লিগে 16-17 মানে 16 হয়ে শেষ করবেন, তারপরে পরের বছর আপনি যদি টপ হাফেও থাকেন তবুও সেটাকে একটা উন্নতি হিসেবে আপনি ধরতে পারেন। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ওয়্যার গোয়িং নোওয়্যার। কেন বলছি? এই যে এই সিজনে এখন পর্যন্ত তারা যে 6 নম্বরে আছে, চেলসির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান নাই বললেই চলে, মানে ওইখানে তো গোল ব্যবধানের হিসাব নিকাশ চলে এসছে। কিন্তু এই পারফরমেন্সটার ওপরে আসলে এই রুবেন আমোরিমকে বরখাস্ত করার ব্যাপারটা নির্ভর করে নাই। মূলত যে দূরত্বটা ম্যানেজমেন্টের সঙ্গে, যে দূরত্ব, সেই দূরত্বটাই রুবেন আমোরিমকে ভুগিয়েছে। এখন এই দূরত্বের কেন্দ্রবিন্দুতে হচ্ছে ওই 3 ম্যান ব্যাকলাইন। ওই দূরত্বের কেন্দ্রবিন্দুতে কোচ না ম্যানেজার, এই আলোচনার শুরু করতে গেলে আমাদের একটু পেছন থেকেই আসতে হবে। মানে নভেম্বরের 2024-এ যখন রুবেন আমোরিম কোচ হয়ে এলেন ম্যানচেস্টার ইউনাইটেডে, এরিক টেন হ্যাগকে স্যাক করার পরে তখন ঘোষণা করা হয়েছিল যে তিনি হবেন এই ক্লাবটার হেড কোচ। এখন হেড কোচের দায়িত্ব হচ্ছে নট ম্যানেজার, তিনি হবেন হেড কোচ। এখন এই হেড কোচের আন্ডারে আপনি আসলে কি এক্সপেক্ট করতে পারেন? মানে প্লেইং স্টাইল, এটা আপনি নির্ধারণ করতে পারেন। আপনি খালি মাঠের জিনিস নিয়ে আপনি মাথা ব্যথা করবেন, আপনার মাথা ব্যথার কারণ হবে, আপনি ওইটাতে মাথা ঘাটাবেন, অন্য কোনো কিছুতে নিয়ে আপনার কোনো আসলে ওয়ার্ক প্যাটার্নের মধ্যে সেটা পড়বে না। তখন তিনি ঘোষণা দিয়েছিলেন যে না, আমি আমার সিস্টেমে টিম চালাবো এবং আমাকে বাকিদেরকে সাহায্য করতে হবে। তখন থেকে তার 3 ম্যান ব্যাকলাইনের সূচনা। ইউনাইটেড, আমি জানি না তারা কি জানতো না যে এই কোচ 3 ম্যান ব্যাকলাইনে থিতু হন এবং এটাই তার গো টু ফরমেশন এবং এই দর্শনে তিনি বিশ্বাস করেন, যার সঙ্গে তিনি কখনোই কম্প্রোমাইজ করবেন না। এবং কম্প্রোমাইজ করবেন না বলে তিনি এমন পর্যন্ত গেছেন যেখানে তিনি ঘোষণা দিয়েছেন যে খোদ পোপ এসে যদি তাকে বলে যে তুমি এই 3 ম্যান ব্যাকলাইন থেকে শিফট করো, তাহলে আমি তবুও তাই করব না। কিন্তু ডিসেম্বর মাস গিয়ে আমরা দেখলাম যে না, তার 3 ম্যান ব্যাকলাইন থেকে 4 ম্যান ব্যাকলাইনে তিনি শিফট করেছেন এবং সেই ম্যাচটা কিন্তু জিতেছে ইউনাইটেড, এবং ভালোও করেছে। 4 ম্যান ব্যাকলাইনে তাদের মোটামুটি মনে হয়েছে আরেকটু বেটার করেছে। কিন্তু এই যে তার যে 63 ম্যাচে জয়ের হার, মানে একটা কোচ ম্যানচেস্টার ইউনাইটেডে যখন 63 ম্যাচের ভেতরে মোটে 25টায় তিনি জেতেন আর 23টায় হারেন, মানে জয় আর হারের ভেতরে মোটে 2-এর তফাৎ,
তখন সেই কোচকে সরিয়ে দিলে কেউ আসলে কোনো কিছু বলার কোনো সুযোগ পান না। কিন্তু দায়টা আসলে রুবেন আমরিমের অন্য দিক থেকে। রুবেন আমরিমকে নাকি বলা হয়েছিল এই সিজনের গোড়ার দিকে একবার এসে, মানে যাদের সঙ্গে তার ঝামেলা কাদের সঙ্গে, জেসন উইলকক্সের সঙ্গে, তার ঝামেলা ওমার বেরারদার সাথে, তার ঝামেলা আমি জানি না র্যাটক্লিফের সঙ্গে তার ওই রকম ঝামেলা আছে কিনা। আবার র্যাটক্লিফেই তো আপনার বলেছিল যে 3 বছর পর্যন্ত হচ্ছে কি তাকে ওই সময়টা দেওয়া হবে, তাকে সময় দেওয়া হবে, এবং সেই সময়টা তাকে কতদিন দেওয়া হবে? অনেক দিন সময় দেওয়ার কথা তাকে বলা হয়েছিল। এটা খুব বেশি দিন আগের কথা না। জিম র্যাটক্লিফ যখন এই ইন্টারভিউটা দিয়েছেন এই সিজনের মধ্যে অক্টোবরের দিকে বোধহয় তিনি এই ইন্টারভিউটা দিলেন, তখন বোধহয় রুবেন আমরিম বুঝলেন যে না, আমার তো আসলে সমর্থন আছে, আমি সেই সমর্থনটা কাজে লাগাতে পারি। এমনকি আপনি সোশ্যাল মিডিয়ায় এখন একটা ভিডিও খুঁজে পাবেন যে ম্যানচেস্টার ইউনাইটেড ট্রাভেল করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, রেলওয়ে স্টেশনে ম্যানচেস্টারে। সেখানে তিনি জেসন উইলকক্সের সঙ্গে হাসি তামাশায় ঠাট্টায় মেতেছেন, একে অন্যকে ধাক্কা দিয়ে কথা বলছেন, মানে কি মধুর সম্পর্ক। সেই সম্পর্ক কয়েক মাসের মাথায় এই রকম চূড়ায় গিয়ে পৌঁছাবে যে প্রেস কনফারেন্সে এসে রুবেন আমরিম এই কথাগুলো বলবেন, যার ভিত্তিতে বা যার রেশ টেনে এনে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে বরখাস্ত করবে। দেখেন, আর তার সেই প্রেস কনফারেন্সের ঘটনাও যদি আপনি মনে করেন, সেখানে তো তিনি বলেন যার যেই দায়িত্ব সেই দায়িত্বটা পালন করা উচিত। দ্যাট মিনস তিনি কয়েকজনকে ইন্ডিকেট করছেন, সেই জায়গায় অনধিকার চর্চার কথা তিনি আসলে বলছেন। আবার আপনি একটু খেয়াল করে দেখবেন যে জিনিসটা শুরু তো হলো আপনার ওই 3-ম্যান ব্যাকলাইন ফরমেশন। আপনি এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড এই যে 3-ম্যান ব্যাকলাইন নিয়ে আপনার যে খেললো 20টা ম্যাচের মধ্যে বলতে গেলে আপনার 19টা ম্যাচেই তারা 3-ম্যান ব্যাকলাইন নিয়ে খেললো, যেখানেও আপনার হচ্ছে অন অ্যান্ড অফ আপনি সেরা ফুটবলারদেরকে পান না। আপনি লিসান্ড্রো মার্টিনেজের কথাই চিন্তা করেন, আপনি তো তাকে একেবারেই পান নাই, যিনি হতে পারতেন আপনার এই 3-ম্যান ব্যাকলাইনে সবচেয়ে বড় একটা ভরসা বা যাকে আপনি ইজিলি মানিয়ে নিতে পারতেন। 30টা গোল ম্যানচেস্টার ইউনাইটেড কনসিড করেছে। আপনার পয়েন্ট টেবিলে ধরেন ম্যানচেস্টার ইউনাইটেড গোল কনসিডের দিক থেকে পয়েন্ট টেবিলে তারা 6 নম্বরে আছে, কিন্তু গোল কনসিডের দিক থেকে হিসাব করলে আপনার 14 না 15 নম্বরে তারা আছে। মানে গোল কনসিড যেভাবেই আপনি খেলেন সেটার থেকে কিন্তু ইউনাইটেড পার হচ্ছিল না। ডিফেন্সিভ সমস্যাটা ছিল, মানে এটা রুবেন আমরিমও বলছিলেন যে আমি 3-ম্যান ব্যাক খেলি আর 4-ম্যান ব্যাক খেলি, ডিফেন্সিভলি আমরা এইভাবে দিনের পর দিন চালিয়ে যেতে পারি না, তাহলে আমরা ম্যাচ জিততে পারবো না। ওইটা গেল আরেকটা অংশ। আবার ওইখানে তার পক্ষে কিছু স্ট্যাটও আছে, মানে সবচেয়ে বেশি সুযোগ তৈরি করা, এক্সজি, এইসব ব্যাপারে আবার ম্যানচেস্টার ইউনাইটেডের যে স্ট্যাটগুলো সেগুলো প্রিমিয়ার লিগের অনেক দলের চেয়ে বেশ ভালো এবং এই সিজনে উন্নত। তাকে ট্রান্সফারেও তো ব্যাক করা হয়েছে, মানে আপনি যখন এই সামার ট্রান্সফারে গেলেন তখন আপনি বেঞ্জামিন শেসকো তার প্লেয়ার, এমবুয়েমো তার প্লেয়ার, মাতিয়াস কুনিয়া তার প্লেয়ার, কুনিয়া এমবুয়েমো দুজনই ভালো করেছেন এখনো পর্যন্ত। হয়তো শেসকো এখনো পর্যন্ত জ্বলে উঠতে পারেন নাই, তার কিছুটা সময় লাগবে, এই নিয়ে তারও মানে খুব একটা আপত্তি থাকার কোনো রকম কোনো কারণ নাই। কিন্তু তিনি আসলে যেটা চাইছিলেন যে তাকে আরো বেশি পয়সা দেওয়া হোক, যেটা উনি এই উইন্টার উইন্ডোতে কিন্তু তিনি খরচ করতে চেয়েছিলেন এবং এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার তিনি আনতে চেয়েছিলেন, যেটা হলে পরে তিনি 3-ম্যান ব্যাকলাইনে শিফট করতে পারতেন, যেটা তার সিস্টেম, মানে 3-4-3 সেটা করার জন্য তার দরকার ছিল আরো পয়সা। কিন্তু এটাও তিনি আবার বুঝতে পারছিলেন যে না, আমাকে এত পয়সা হয়তো দেওয়া হবে না। পার্থক্যটা কোন জায়গায়? যখন আপনি এইরকম পরিস্থিতির পরে এইরকম দোষ দিয়ে বসেন, দোষটা দেওয়ার আগে আপনার পায়ের নিচে মাটি থাকা প্রয়োজন, যেটা রুবেন আমরিমের ছিল না। এনজো মারেস্কার তবুও শিরোপা ছিল, কনফারেন্স লিগ, বিশ্বকাপ মানে ক্লাব বিশ্বকাপ। এরপরে তিনি একটা সময় গিয়ে চিন্তা করলেন যে না, আমার তো এখন নিজের স্থানটা তুলে ধরতে হবে, আমার বনিবনা হলো না, আমি চলে গেলাম। রুবেন আমরিমও কোনো বনিবনায় যান নাই, কোনো রকম কোনো আপোষ করেন নাই, আপোষহীন নেতা হিসেবে তাকে আমরা ঘোষণা করতে পারি, কিন্তু তার তো আসলে পায়ের নিচে মাটি ছিল না। তিনি যে অবস্থায় দলকে রেখে গেছেন বা তার যে ডেটা, তিনি ইউনাইটেডের ক্লাবের ইতিহাসে এই স্যার অ্যালেক্স ফার্গুসন চলে যাওয়ার পরে জয়ের হারের দিক থেকে সবচেয়ে কম। এটা শুধুমাত্র যে এই ইতিহাসটাকে খাটো করে আমরা আছি এর ভেতরে বলেই যে তার 36.92% হয়েছে তাও নয়। সেটাকে আপনি যদি আরো বড় করে চিন্তা করেন বা বিবেচনা করেন, 1970 সালের পরে ইউনাইটেডের কোচ হিসেবে এত বাজে জয়ের রেকর্ড আর কারো নাই। তো এই ডেটা যখন আপনার কাছে থাকবে তখন আপনি আসলে যে কোনো সিদ্ধান্তই জাস্টিফাই করতে পারবেন। এবং আমরা লাস্ট সিজন দেখেছিলাম, লাস্ট সিজনের মাঝপথে তিনি যখন এসে দায়িত্ব নিলেন, এরপর হচ্ছে ওয়ার্স্ট এন্ডিং হলো ম্যানচেস্টার ইউনাইটেডের হিস্ট্রিতে। প্রিমিয়ার লিগে আসার পর থেকে 15 নম্বরে থেকে তারা আসলে শেষ করলো, এক্স্যাক্টলি 15-16 এর মধ্যেই থেকে তারা শেষ করলো। এরপর আপনার এই সিজনের শুরুটা আপনি চিন্তা করেন, 7 ম্যাচে 6 পয়েন্ট, ওয়ার্স্ট স্টার্ট।
সেইটাও হলো এই আমরিমের আন্ডারে। গেল সিজনের শেষ, তখন ধরা হচ্ছিল যে না, বারবার তো বলা হচ্ছিল যে তার নিজের দল তৈরি করতে হবে। এই সিজনে তো অনেকটাই তিনি সেই কাজটা করতে পেরেছিলেন ট্রান্সফার উইন্ডোতে। এরপরও দেখেন শুরুটা ভালো হলো না। এরপর আপনার মাঝখানে টানা ম্যাচগুলো ম্যানচেস্টার ইউনাইটেড জিতলো, ইনফ্যাক্ট ওই ফ্যান চুল কাটারও স্বপ্ন দেখা শুরু করে ফেললো। এরপর আবার কি হলো, এরপর ওই যে ড্রয়ের বৃত্তে যে ম্যানচেস্টার ইউনাইটেড আসলো, আপনি শেষ 5 ম্যাচের মধ্যে ইউনাইটেড জিতেছে কিন্তু কেবলমাত্র একটা ম্যাচ। শেষ কয়েকটা ম্যাচের পারফরমেন্স খুব একটা ভালো না, স্পেশালি ওলভসের সঙ্গে ড্রটা, ওটা যদি তিনি জিততে পারতেন তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতে পারতো। একে তো ফল তার পক্ষে নাই, রেজাল্ট পক্ষে নাই, রেকর্ড তার পক্ষে নাই, তার ওপরে সঙ্গে যোগ হয়েছে তার ওই কথার ঝাঁজ, যেটা দুটোর কোনোটাই আসলে মানানসই নয়, একটাকে আরেকটা কোনোভাবেই কমপ্লিমেন্ট করে না, এবং তার ফলাফলই রুবেন আমরিমের চলে যাওয়া। যদিও রুবেন আমরিমকে আমরা কাল দেখেছি ম্যানচেস্টার শহরেই তিনি সানগ্লাস লাগিয়ে ঘুরতে বেরিয়েছেন। এই ভদ্রলোক যথেষ্ট প্রেসারে ছিলেন এবং তাকে কখনো আমার মনে হয় নাই প্রথম কয়েকটা দিনের পরে যে তিনি আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রেসারটা নিতে পারছেন। আমি জানি না আপনার মনে আছে কিনা, একটা ম্যাচে পেনাল্টি পেয়েছে ইউনাইটেড, ওল্ড ট্রাফোর্ডে খেলা হচ্ছে এবং সেই পেনাল্টিটা ব্রুনো ফার্নান্দেজ নিতে যাবেন, তিনি দেখার মতো পরিস্থিতিতে নাই। এইবার লিগ কাপে গ্রিমসবি টাউনের সঙ্গে যে ইউনাইটেড হেরে বাদ পড়লো, সেখানে তিনি বসে বসে ডাগ আউটে ট্যাকটিক্স মেলাচ্ছেন। কেন ট্যাকটিক্যাল বোর্ড নিয়ে এসে তার ওটা মেলাতে হচ্ছিল কেউ জানেন না। তিনি সময় সময় মেজাজ হারাচ্ছিলেন, যেটা আবার প্রেস কনফারেন্সে খুব একটা তিনি বুঝতেও দিচ্ছিলেন না। মানে তিনি যে লোক, তিনি তো কথা বলেন, তিনি যা অনুভব করেন তাই একেবারে উগরে দেন। এই যে উগলে দেওয়ার একটা পরিস্থিতি বা এই একটা অভ্যাস, এই অভ্যাসই তার শেষ পর্যন্ত কপালটা পুড়িয়েছে। মানে ওই যে আপনি খানিকক্ষণ আগে বলছিলেন না আপোষহীন, তিনি আসলে ওই আপোষহীনের জায়গাতেই সব জায়গায় ছিলেন, ট্রেনিং থেকে শুরু করে আপনার সাংবাদিকদের সাথে বিহেভিয়ার সবকিছু। ইনফ্যাক্ট তিনি তো আপনার ওইটা মনে করেন, তিনি দেখেন কি কি স্টেটমেন্ট দিয়েছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়ার্স্ট টিম এইটা। তারপর বলেছিলেন আমাদের টিমে এমন অনেকেই আছে বাইরের থেকে কথায়, মানে জার্নালিস্টদের মিন করে, যে তাদের কথায় তারা প্রভোক হয়, তারা মনে করে এটাই হচ্ছে গিয়ে সত্য ঘটনা। কিন্তু জার্নালিস্টরা যত না ম্যাচ দেখে, তার থেকে এখানে পুরো কনফারেন্স রুমে সব জার্নালিস্টের থেকে বেশি ম্যাচ হচ্ছে। ক্লাসিক বাংলাদেশের পরিস্থিতি হয়েছে আর কি। তিনি ওই শেষ প্রেস কনফারেন্সে গ্যারি নেভিলের নামটাও মেনশন করেছেন, যে গ্যারি নেভিলের সমালোচনা যদি না নিতে পারেন তাহলে আপনি পরিবর্তন হন বা আপনি ক্লাব পরিবর্তন করেন। তিনি এই ইঙ্গিতগুলো দিয়েছিলেন বাকিদের দিকটাতে। আবার এই সমালোচনার ব্যাপার যখন চলে আসে, প্রেস কনফারেন্সে তিনি কিন্তু যথেষ্ট নায়কোচিত পারফরমেন্স দেখিয়েছেন এবং তাকে কেন লোকে পছন্দ করেন তার অন্যতম কারণ তার প্রেস কনফারেন্সে তিনি ব্লকবাস্টার হিট, যা বলেন তার সবটাই কোটেবল, তার সবটাই নিউজ করার মতো, আমাদের জন্য দারুণ হয়। কিন্তু ওই প্রেস কনফারেন্সের সঙ্গে মাঠের পারফরমেন্স যখন মেলে না, তখন ওই কথাটা ফিরে আসে যে আওয়াজ আছে কিন্তু সেই তুলনায় আসলে কোনো ফল নাই। এখন আলোচনা হবে যেটা নিয়ে, সেটা হচ্ছে রুবেন আমরিমকে নিয়োগ দেওয়াটাই কি ইউনাইটেডের ভুল ছিল কিনা। এই জেসন উইলকক্স তো তখন ছিলেন না যখন রুবেন আমরিমকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন ওই সময় অ্যাশফোর্ড ছিলেন, তিনি চলে গেছেন। আর ওমর বেরাদা যার কথা বলা হচ্ছে, তিনি আবার ওই একটা আমলে ম্যান সিটিতে ছিলেন, যিনি এনজো মারেস্কাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে এনেছিলেন পেপ গুয়ার্দিওলার। প্রশ্ন হচ্ছে যে নতুন কোচ ইউনাইটেডের কে হবেন? এই জায়গায় তো আপনার এখন পর্যন্ত যেটা খবর, সেটা তো হচ্ছে কি আপাতত ইন্টারিম দিয়ে ইউনাইটেড কাজ চালাবে। এখন সেই ম্যাচটা যদি আপনার হয়ে যায় পুরো সিজন শেষে, মানে আপনার 20টা ম্যাচ শেষ হয়েছে, আপনার বাইরের কোনো ক্লাব কম্পিটিশনে আপনার এক্সিস্টেন্স নাই, আপনার হচ্ছে প্রিমিয়ার লিগের 18টা ম্যাচ বাকি রয়েছে। কিন্তু এর মানে কি এই যে আগামী 4 মাস 5 মাস 6 মাস 5 মাস হিসেব করে যদি আমরা বলি, এই 5 মাস হচ্ছে ফ্লেচারই দায়িত্ব সামলাবেন? মানে এখন তো আপনার আভাসটা কি সেরকমই দেয়া হচ্ছে কিনা ইউনাইটেডের পক্ষ থেকে? ইউনাইটেডের অবস্থা মানে যত খারাপই হোক না কেন, আপনি যদি পয়েন্ট টেবিল দেখেন, পয়েন্ট টেবিল দেখলে বুঝবেন যে ম্যানচেস্টারের পক্ষে কিন্তু টপ 4-এ রিচ করা অসম্ভব নয়। আবার এইটাও সম্ভব যে টপ 10-এর ওই পাশে চলে যাওয়া। মানে এইবারের প্রিমিয়ার লিগের যে প্যাটার্ন, তাতে যে কোনোভাবে যে কোনো কিছু করতে পারে। মানে ইউনাইটেড 2-3টা ম্যাচ জিতলে টপ 4-এ ঢুকে যাবে, 2-3টা ম্যাচ হারলে আবার টপ 10-এর ওপাশে চলে যাবে। 14-15 পর্যন্ত পয়েন্টের ডিফারেন্স মাত্র 4। হ্যাঁ, তো ইউনাইটেডের নতুন কোচের তালিকা আসলে কারা আছেন? ড্যারেন ফ্লেচার ক্লাব লেজেন্ড, তাকে এখন দায়িত্ব দেওয়া হচ্ছে, 2টো ম্যাচ হয়তো তিনি সামলাবেন। এরপরে আমরা কি মাইকেল ক্যারিককে দেখব, নাকি ড্যারেন ফ্লেচার যদি ভালো করেন, ফ্লেচারের ছেলেরাও এই টিমটা এখন খেলেন, মানে ফ্লেচারকে দেখে এটা মনে হয় না যে তার ছেলেরা এখন নিয়মিত ইউনাইটেডে খেলছেন। তো ফ্লেচার যদি এই টিমটাকে সামলাতে পারেন,
আমার কাছে মনে হয় যে মাইকেল ক্যারিক একটা সময় দায়িত্ব নেবেন। ক্যারিক মাঝখানে ভালোই করেছিলেন, ক্যারিক ফ্লেচারও তো একসঙ্গে খেলেছিলেন, তাদেরকে আবার একসঙ্গে কাজেও নামানো যেতে পারে। আমি জানি না যে শুরুতেই কেন মাইকেল ক্যারিককে রিচ আউট করা হয় নাই, এই ব্যাপারে আমার স্পষ্ট ধারণা নাই। কিন্তু এর বাইরে ইউনাইটেড যদি পাকাপাকিভাবে কোচের জন্য মাঠে নামে, তাহলে তাদের কাছে আসলে কারা আছে এই সিদ্ধান্তে বা এই আলোচনায় গ্যারেথ সাউথগেটের নাম অনেকে আনতে এর পারেন। আগের বারেই তো হচ্ছে কি আপনার সাউথগেটের নাম কিন্তু বেশ ভালোভাবে উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ইকুয়েশনটা মেলে নাই। এইবারও মিলবে বলে মনে হয় না। সাউথগেট মনে হয় না কোচিং এর দিকে খুব বেশি আর মনোযোগী আছেন, স্পেশালি এমবি টেমবি জেতার পরে আমার মনে হয় না তিনি আবারও ওইখানে যাবেন। যে নামগুলো আসে, মরিসিও পোচেতিনোর নাম আসতে পারে, যে পোচেতিনো এই মুহূর্তে ইউএস এর কোচ, কিন্তু তাকে পেতে হলে আপনার অপেক্ষা করতে হবে বিশ্বকাপ পর্যন্ত নিদেন পক্ষে। কার্লো আনচেলত্তির কথা অনেকে বলতে পারেন, কিন্তু ব্রাজিলে তিনি 26 বিশ্বকাপে ফল যাই হোক না কেন তিনি তো কন্ট্রাক্ট রিনিউয়ের পথে হাঁটছেন। যে দুজন কোচের কথা আলাদা করে আসতে পারে, মারেস্কা হতে পারে, এবং মারেস্কার সঙ্গে যে ওমর বেরাদার যেহেতু একটা সম্পর্ক আছে সেটা একটা অপশন। আবার অনেকে বলছেন অলিভার গ্লাসনারের কথা, তার সঙ্গে ক্রিস্টাল প্যালেসের চুক্তির মেয়াদ শেষ হবে এই সিজনের শেষেই। তাকে আনতে গেলে এখন এই মুহূর্তে কিছু টাকা পয়সা দিয়ে আনতে হবে, সেই পথে ইউনাইটেড হাঁটবে কিনা আমরা জানি না। আবার এইটাও ভাইবেন যে ইউনাইটেড কিন্তু রুবেন আমরিমকে দিয়ে 3-ম্যান ব্যাকলাইন একটা টেইলর টিমের দিকে হাঁটা শুরু করেছিল। প্রিমিয়ার লিগে নতুন কোন কোচ এসে 3-ম্যান ব্যাকলাইনে আবারও কাজ করতে পারবেন, এইটা একটা দেখার বিষয়। সেই ক্ষেত্রে হয়তো অলিভার গ্লাসনারের দিকে ইউনাইটেড গেলেও যেতে পারে, যেহেতু কিছুটা সামঞ্জস্য, কিছুটা, কিন্তু ইউনাইটেড আপনার ওই জায়গায় সাপোর্টটা দেয় কিনা দেখেন। এই যে লাস্ট উলভসের সাথে সেই ম্যাচটার আগেই তো ওই মিটিংটা হয়েছিল উইলকক্সের সাথে, সেই মিটিংটার মধ্যেই কিন্তু মোটামুটি একটা ডিসমিস হয়ে গিয়েছিল যে না, মানে বোর্ড থেকে অনেকটা ডিসিশন ছিল যে না আমরা হয়তো বা ওকে ছেড়ে দিব অতি শীঘ্রই। সেই ম্যাচটা যখন আপনি নিউক্যাসলের সাথে 4-ম্যান নিয়ে খেললেন, এরপরে 2টা ম্যাচে আপনি ব্যাক টু ব্যাক আবার 3-ম্যানে শিফট করলেন, আবারও 2টা ম্যাচ থেকে আপনি 4টা পয়েন্ট হারালেন। এরপরে কিন্তু বোর্ড ওই প্রেস কনফারেন্স সবকিছু মিলে তারা ওইটা বুঝতে চাচ্ছিল যে তাদের আইডেন্টিটির সাথে এই 3-ম্যান ব্যাকলাইনটা হয়তো বা যায় না। এটা আগে বুঝেন নাই কেন? মানে 14 মাসের তাহলে এই টাইমটাকে আপনি কিভাবে দেখবেন? এই পিরিয়ডটা কি মানে এটা কি একটা টেস্ট এন্ড ট্রায়াল পিরিয়ড ছিল? আমার মনে হয় কি জানেন, দেখবেন হচ্ছে দিন শেষে ইউনাইটেড 4-ম্যান ব্যাকলাইনই আসলে ফিট করবে, এবং আপনার এই দলে তো হচ্ছে 3-ম্যান ব্যাকলাইন আপনি খেলাতে চেয়েছেন, আর এই দলে কিন্তু আপনার 4-ম্যান খেলানোর জন্য অনেক অপশনও কিন্তু আছে। নিউক্যাসল দিয়ে মনে পড়লো হোয়াট অ্যাবাউট এডি হাউ অথবা উনাই এমিরি, কথার কথা জানি না আসবেন কিনা, আসার কোনো কারণ নাই। অ্যাস্টন ভিলা আসলে যে অবস্থায় আছে সেখান থেকে নেমে আসার কোনো কারণ নাই। শাভি হার্নান্দেজ এখানে একটা নাম, কিন্তু শাভি হার্নান্দেজ ইংল্যান্ডে কাজ করেন নাই, কিন্তু তিনি এদের ভেতরে সবচেয়ে সাকসেসফুল। তিনি বার্সেলোনায় কাজ করেছেন, বার্সেলোনায় লা লিগা জিতেছেন, এটা একটা অপশন হতে পারে। কিন্তু তাহলে আসলে কতখানি পার্থক্য তৈরি হবে? আপনি দেখেন যে শাভি হার্নান্দেজ আসলেন, তার আগে কাজ করেছেন রুবেন আমরিম, দুজনের প্যাটার্নে কোনো রকম কোনো মিল নেই। উনি তো 4-3-3 এর কোচ, আর উনি 3-4-3 এর কোচ। যদিও 3-4-3 থেকে 4-3-3 মানে যদি আপনি মোল্ড করতে চান, এটা খুব বেশি সময় লাগার কথা না। এই প্লেয়াররা তো এমন না যে সপ্তাহের পর সপ্তাহ তাদের একটা ফরমেশন লাগবে, এরপরে অভ্যস্ততার মাধ্যমে আমরা কাউকে খুঁজে পাবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.